মুয়ে থাই হলো প্রাচীন এক ফাইটিং স্কিল যা কোটিতে মাত্র কয়েকজনই আয়ত্ত করতে পারে। তবে টিং নামের এই ছেলেটা তার অদম্য সাহস ও শক্তি দিয়ে আয়ত্ত করে নেয় মুয়ে থাই নামের শক্তিবিদ্যা। কিন্তু এই শক্তি তার কখন কাজে লাগে জানো? যখন তাদের গ্রামের এক বৌদ্ধ মূর্তির মাথা চুরি হয়ে যায়। কেননা এই মূর্তি চুরির ফলে পুরো গ্রামে মোড়ক লেগে পড়ে, আর সেটা উদ্ধারের জন্য টিং পাড়ি জমায় ভয়াল এক শহরে। এখানে সে মুয়ে থাই কাজে লাগিয়ে এমন ভাবে তার উদ্ধার মিশনে নেমে পড়ে যা দেখলে তুমি হতবাক হয়ে যাবে। এই ফাইটিং স্কিল এতটাই অস্থির যে তুমি পুরো ফ্যান হয়ে পড়বে। তাই চলো পুরো কাহিনী জানতে চলে যাই ওংবাক মুভির এক্সপ্লেনেশনে। মুভি শুরুতেই আমরা থাইল্যান্ডের একটা শান্ত গ্রাম বাং নাং প্রুদুকে দেখতে পাই। চারিদিকে উঁচু পাহাড় আর ঘন বন দিয়ে ঘেরা এই গ্রামটা দেখতে বেশ চমৎকার। এখানকার মানুষদের হৃদয়ে তাদের আরাধ্য দেবতা ওংবাক সবসময় বসবাস করে। এই গ্রামেরই এক চটপটে ছেলে হলো টিং। টিং ছোটবেলা থেকেই গ্রামের এক বৌদ্ধ ভিক্ষুকের কাছে মুয়ে থাই নামের এক অদ্ভুত যুদ্ধবিদ্যা শেখে। আসলে মুয়ে থাই হলো ইংল্যান্ডের এক প্রাচীন আর মারাত্মক ফাইটিং স্টাইল। তোমরা যারা মার্শাল আর্ট সম্পর্কে খুব একটা জানো না তাদের জন্য বিষয়টা একটু বুঝিয়ে বলি। এই ফাইটিং স্টাইলে সাধারণ বক্সিং এর মতন শুধু হাত বা পায়ের ব্যবহার হয় না, বরং এই স্টাইলে কুনুয়ের হাঁটুর অনেক মারাত্মক ব্যবহার হয়ে থাকে। একে সবাই আর্ট অফ 8 লিম্বস নামে খুব ভালো করেই চেনে। আর টিং এই বিদ্যার একদম মাস্টার লেভেলের একজন তুখোড় প্লেয়ার। মোট কথা টিং তার শরীরের প্রত্যেকটা অংশকে এক একটা জীবন্ত অস্ত্রে পরিণত করে ফেলেছে। এবার আমরা গ্রামের একদম মূলে দাঁড়িয়ে থাকা একটা বিশাল বটগাছকে দেখতে পাই। আজ সেখানে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই খেলার নিয়মটা হলো গাছের মগডালে একটা উজ্জ্বল লাল রঙের পতাকা রাখা থাকে। এরপর যে সবার আগে ওই গাছের পতাকাটা নিচে নামিয়ে আনতে পারে সেই হয় বছরের শ্রেষ্ঠ যোদ্ধা। এবার প্রতিযোগিতার সংকেত পাওয়া মাত্রই টিং তার শরীরের সর্বশক্তি দিয়ে গাছে ওঠা শুরু করে। বাকি প্রতিযোগীদের অনেক পেছনে ফেলে সে মুহূর্তেই সে লাল রঙের পতাকা হাতে নিয়ে একদম নিরাপদে মাটিতে নেমে আসে। টিং এর এই সাফল্যে গ্রামের মানুষ তাকে অনেক বেশি অভিনন্দন জানায়। তার চেহারায় তখন এক নতুন ধরনের আত্মবিশ্বাস আর বিনয় দেখা যাচ্ছিল। সে এই গ্রামের মাটির সন্তান, তাই তার এই মার্শাল আর্ট শুধুমাত্র আত্মরক্ষার জন্যই শেখা। তবে উৎসবের এই আনন্দ গ্রামের মানুষের কপালে বেশিক্ষণ টেকে না। শহর থেকে ডন নামের এক ধুরন্ধর লোক হঠাৎ সেই শান্ত গ্রামে এসে হাজির হয়। এই ডন হলো ঠিক সেই ধরনের মানুষ যে যেখানেই যায় সেখানে নিজের ধান্দা খোঁজে। গ্রামে পা রাখতেই ডনের শকুনের চোখ এক বৃদ্ধ লোকের গলার লকেটের দিকে যায়। লকেটটা কোনো সাধারণ লকেট ছিল না। এই প্রাচীন লকেটে বুদ্ধ দেবতার ছবি খুব সুন্দরভাবে আঁকা ছিল। অ্যান্টিক বা পুরাতন জিনিসের ব্ল্যাক মার্কেটে অনেক চড়া দাম পাওয়া যায়। চড়া দাম পাওয়াটাই স্বাভাবিক, কারণ এই স্ক্যামার ডন এই সব জিনিসের মূল্য খুব ভালো করে জানতো। তাই সে লোভ সামলাতে না পেরে সরাসরি ওই বৃদ্ধ লোকটাকে টাকার লোভ দেখিয়ে লকেটটা বিক্রি করে দিতে বলে। কিন্তু বৃদ্ধ লোকটা তাকে একদম মুখের উপর পরিষ্কার জানিয়ে দেয় এটা সে বিক্রি করবে না। এমনকি 100 কোটি টাকা দিলেও সে তার এই নিজের লকেট কখনোই সেল করবে না। কারণ হিসেবে সে জানায় এই লকেটটা তার কাছে কোনো সাধারণ গয়না বা শোপিস নয়, এটা তার ভগবান আর জীবনের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা। সে কেবলমাত্র এই পবিত্র জিনিসটা তার মৃত্যুর পর তার ছেলেকেই দেবে। জাস্ট চিন্তা করো এই সাধারণ মানুষগুলোর কাছে তাদের ধর্ম আর বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এসব ইমোশন বা বিশ্বাসের এক কানাকড়ি দামও ডনের কাছে নেই। বৃদ্ধের কাছ থেকে এমন কথা শুনে ডন রেগে একদম জ্বলে ওঠে, কারণ ধান্দাবাজি করে টাকা কামানোর জন্যই তো সে এখানে এসেছে। এভাবে চোখের সামনে এত বড় সুযোগ দেখেও খালি হাতে ফিরে যাওয়াটা তার স্বভাবে নেই। এবার রাতে দেখা যায় পুরো গ্রাম যখন একদম নিস্তব্ধ হয়ে আছে, তখন টিংকে দেখতে পায় এক গভীর মনোযোগ দিয়ে সে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে। ঠিক সেই মুহূর্তেই সেখানে তার মাস্টার এসে হাজির হয়। মাস্টার টিং এর এই মারাত্মক নিখুঁত মুভমেন্টগুলো দেখে তাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে। সে টিংকে বলে যে সে তাকে তার জানা সব কৌশলই শিখিয়ে দিয়েছে, তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সে যা শিখেছে সেটা কোনো সাধারণ খেলা নয়, এটা অত্যন্ত বিপজ্জনক এক মরণঘাতী অস্ত্র। তাই যতক্ষণ না তার নিজের বা নিরীহ কারোর প্রাণের সংশয় পড়ছে ততক্ষণ পর্যন্ত সে কখনোই তার এই আসল শক্তি কারোর উপরে ব্যবহার করবে না। মাস্টারের এই ডায়লগটা কিন্তু এই মুভির অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। এই গুরুর দেওয়ার কথার জন্য টিং পরে শহরে গিয়ে অনেক অত্যাচারিত হওয়ার পরেও নিজের হাত পা গুটিয়ে রাখে। অন্যদিকে রাত নামার সাথে সাথে পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায়। টিং এর আঙ্কেল মন্দিরে গিয়ে ঠিক সেই মুহূর্তে এক ভয়ানক দৃশ্য দেখতে পায়। তার চোখের সামনে সেই ধুরন্ধর ডন আর তার সাঙ্গপাঙ্গরা মন্দিরের পবিত্র মূর্তির মাথাটা চুরি করার চেষ্টা করছে।
তারা করাত দিয়ে মূর্তির ঘাড়ের কাছে গ্যাজ গ্যাজ করে শব্দ করে সেটাকে কাটতে থাকে। আঙ্কেল তাদের বাধা দেওয়ার জন্য যখনই সামনে এগিয়ে যায় তখন ডন পিছন থেকে তার মাথায় সজোরে এক বাড়ি মারে। এরপর ডন খুব দ্রুতই সেই দেবতার মাথাটা নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষ যখন এই দৃশ্য দেখে তখন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের প্রিয় দেবতার মূর্তির বেদি এখন একদম খালি হয়ে পড়ে আছে। গ্রামের মানুষরা কান্নায় ভেঙে পড়ে আর নিজেদের ভাগ্যকে অজরে দোষ দিতে থাকে। বুঝতেই পারছো, এই সহজ মানুষগুলোর কাছে ওম বাকি ছিল তাদের সব সুখ দুঃখের একমাত্র আশ্রয়। মুভির এই সিনটা দেখলে তোমার নিজের বুকেও একটা হাহাকার তৈরি হয়ে যাবে। তখন মন্দিরের পুরোহিত সবাইকে মন্দিরের 25 বছর উৎসব পালন করার জন্য গুরুত্ব দিতে থাকে। তবে একটাই শর্ত, এই বর্ষপূর্তির আগে যেভাবেই হোক এই পবিত্র মাথা তাদের ফিরিয়ে আনতে হবে। আর সেটা যদি আনা না যায় তবে গ্রামে এক ভয়ানক অভিশাপ নেমে আসবে। পুরোহিতের মতেন গ্রামের সকল ফসল একদম শুকিয়ে যাবে। ফসল নষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ দেবতার আশীর্বাদ ছাড়া এই মাটি এখন পুরোপুরি প্রাণহীন হয়ে পড়েছে। মাঠের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি কুয়োর পানিও একসময় শেষ হয়ে যাবে। মানে এক কথায় পুরো গ্রামটা নেমে যাবে ধ্বংসের মুখে। এই সব কথা শুনে গ্রামের মানুষরা যখন আতঙ্কে কাঁপছিল ঠিক তখনই টিং সবার সামনে এসে নিজের সাহসের কথা জানায়। সে ধীর গলায় বলে সে নিজেই শহরে যাবে আর এরপর যেভাবেই হোক তাদের গ্রামের দেবতার মাথা সে উদ্ধার করে আনবে। তার এই শান্ত গলা শুনে গ্রামের সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। টিং নিজের জীবনের পরোয়া না করে এই কঠিন মিশনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে। এছাড়াও গুরুর দেওয়া নির্দেশ অনুযায়ী সে তার শক্তি শুধুমাত্র চরম বিপদের সময় ব্যবহার করার শপথ করে। এই সব কথাবার্তা শুনে টিং এর গুরু তার গলায় একটা পবিত্র তাবিজ পরিয়ে দিয়ে তাকে দুহাত ভরে আশীর্বাদ দেয়। এরপর গ্রামের মানুষরা টিং এর জন্য যা করে সেটা দেখলে তোমার মনে এক ধরনের মমতা তৈরি হবে। যেই মানুষগুলোর ঘরে নুন আনতে পান্তা ফুরায় তারা সবাই মিলে নিজেদের শেষ সম্বলটুকু চাঁদা হিসেবে দেয়। টিং এর শহরে যাওয়ার খরচ জোগাড় করতে তারা কেউই কার্পণ্য করে না। এই টাকাগুলো শুধু কাগজের নোট ছিল না, বরং এগুলো ছিল পুরো গ্রামের একটা আশার বাণী। মোট কথা গ্রামের মানুষগুলো তাদের নিজেদের জীবনের শেষ ভরসাটুকু এখন টিং এর হাতে তুলে দিয়েছে। যাই হোক, শহরে যাওয়ার আগে গ্রামের সেই বৃদ্ধ লোকটা টিং এর সাথে দেখা করতে আসেন। তিনি টিং এর হাতে একটা গোপন চিঠি দিয়ে বলে যে এটা তার নিজের ছেলে হামলের কাছে পৌঁছে দিতে। হামলে বর্তমানে শহরেই থাকে আর সে শহরের চোরা গলিগুলো খুব ভালো করেই চেনে। তাই টিং এই চিঠি আর গ্রামের মানুষের বিশ্বাসকে সাথে নিয়ে ভিটে মাটি ছেড়ে বড় শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তার এই যাত্রাটা মোটেও সহজ হবে না, কারণ শহরের মানুষগুলোর জটিলতা তার চিন্তার একদম বাহিরে। যার ফলে এবার আমরা টিংকে প্রথমবারের মতন এক ভয়ানক গোলক ধাঁধায় পা রাখতে দেখছি। তো ফাইনালি টিং শেষমেশ পৌঁছে যায় সেই বিশাল শহরে। শহরের ধুলাবালি আর মানুষের প্রচন্ড ভিড় দেখে সে প্রথমে একদম অবাক হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সে শেষ পর্যন্ত হামলেকে খুঁজে বের করতে পারে। তবে এই হামলে মানুষটা এখন আর আগের মতন সহজ সরল নেই। তার সব চিন্তা এখন শুধু বাজি আর টাকা কামানোতে। হামলে বাজি খেলায় এতটাই মত্ত যে সে নিজের বাবার চিঠির কথাও একদম ভুলে যায়। আসলে সে নিজেকে শহরের চাকচিক্যের মধ্যে একদম হারিয়ে ফেলেছে। হামলে যখন টিং এর ব্যাগে থাকা সেই টাকার বান্ডেল দেখে তখন তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে। টাকার লোভে সে টিংকে নিজের ডেরায় নিয়ে যাওয়ার একটা চমৎকার নাটক সাজায়। টিং তো সহজ সরল বিশ্বাসে তার কথা মতোই হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে ঢোকে। আর ঠিক সেই সুযোগে হামলে তার ব্যাগ থেকে সব টাকা চুরি করে ওখান থেকে চম্পট দেয়। তবে সে খুব দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও টিং সেটা সাথে সাথেই টের পায়। তাই আর কোনো সময় নষ্ট না করে সে সরাসরি হামলের পিছু নিতে শুরু করে। এদিকে হামলে সে চুরির টাকা নিয়ে শহরের এক নামি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে এসে হাজির হয়। এই ক্লাবটাতে মূলত অবৈধ লড়াই আর বেটিং এর একটা বিশাল আখড়া। সেখানে আমরা এই মুভির প্রধান ভিলেন কামচুয়ানকে দেখতে পাই। এই লোকটা এক সময় অনেক শক্তিশালী ছিল, তবে এখন সে হুইল চেয়ারে চলাচল করে। ডন নামে সেই লোকটা কামচুয়ানকে তাদের গ্রামে সে পবিত্র দেবতার মাথাটা দেখায়। কামচুয়ান এক দেখাতেই সে অ্যান্টিক জিনিসটাকে পছন্দ করে ফেলে আর চড়া দামে তার কাছ থেকে কিনে নেয়। মোট কথা পুরো আন্ডারওয়ার্ল্ড এখন এই পবিত্র জিনিসটা নিয়ে নোংরা ব্যবসায় মেতে উঠেছে। এদিকে টিং নিজের টাকা সন্ধান করতে করতে সে ফাইটিং
ক্লাবের একদম মাঝে এসে পড়ে। সে হামলেকে দেখতে পেয়ে তার কাছে গ্রামবাসীর সেই জমানো টাকাগুলো ফেরত চায়, কিন্তু হামলে ততক্ষণে তার বাজিতে সব টাকা হেরে একদম ফতুর হয়ে গেছে, যার ফলে টিং টাকার ক্যাশ কাউন্টারে খোঁজ করতে গিয়ে ভুল করে সরাসরি ফাইটিং রিং এর ভিতরে চলে আসে। এবার রিং এর ভিতরে যাওয়াটা তার জন্য অনেক বড় বিপদ ডেকে আনে, কারণ সেখানে আগে থেকে একজন হিংস্র ফাইটার দাঁড়িয়ে ছিল। দর্শকরা ভাবতে থাকে যে এই সাধারণ চেহারার ছেলেটাও বুঝি আজ জান বাজি রেখে লড়াই করতে এসেছে। তাই সেই ফাইটার টিংকে দুর্বল ভেবে আক্রমণ করলে সে বাধ্য হয়ে নিজের মারাত্মক কৌশল মুয়ে থাই ব্যবহার করে, আর এই একমাত্র নিখুঁত হাঁটুর আঘাতেই সেই বিশাল দেহি ফাইটার মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে যায়। এখন এমন অভাবনীয় জয় দেখে পুরো ক্লাবের মানুষ একদম পাথর হয়ে পড়ে। জয় হওয়ার পর টিংকে পুরস্কার হিসেবে অনেক বড় টাকা দিতে চাওয়া হয়, তবে টিং অত্যন্ত নীতিবান হওয়ার কারণে সে এই বাড়তি টাকাগুলো 1 সেকেন্ডের জন্য স্পর্শ করে না। তাই সে শুধুমাত্র তার গ্রামবাসীর সে আসল টাকাটুকুর খোঁজ নিয়ে ওখান থেকে শান্তভাবে বেরিয়ে পড়ে। তবে টিং এর এই সততা আর লড়াই করার ক্ষমতা দেখে হামলে মনে মনে নতুন এক ফোন গেটে ফেলে। সে টিংকে বারবার বোঝাতে থাকে যে এই ক্ষমতার ব্যবহার করলে সে অনেক বড় লোক হয়ে যেতে পারবে। তবে টিং কিন্তু হামলের কোনো লোভনীয় প্রস্তাবে একদম কান দেয় না। সে খুব ভালো করেই জানে যে সে এখানে নিজের ভাগ্য বদলাতে আসেনি, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ওংবাকে সে পবিত্র মাথাটা উদ্ধার করে গ্রামে ফিরে যাওয়া। কিন্তু মনে রেখো, শহরের এই নোংরা পরিবেশ টিং এর মতন একজন পবিত্র মনের মানুষের জন্য মোটেও উপযুক্ত নয়। এদিকে টিং যখন পাগলের মতো মূর্তির মাথা খুঁজছে, তখন হামলে কেবল নিজের ফায়দা নিয়ে পড়ে আছে। তার বাবার পাঠানো সেই আবেগ ঘন চিঠিটা সে একবারের জন্য খুলেও দেখে না। সে চরম অবহেলায় চিঠিটা একপাশে ফেলে দিয়ে নিজের লাভের হিসাব করতে থাকে। তার মাথায় এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো যে কোনো উপায়ে অনেক বড় লোক হওয়া। আসলে এই স্বার্থপর মানুষটার কাছে গ্রামের সহজ সরল মানুষদের কষ্টের কোনো মূল্যই নেই। মোট কথা, হামলে তার নিজের শিকড়কে পুরোপুরি অস্বীকার করে শহরের মোহে ডুবে গেছে। আর এদিকে গ্রামে ওংবাকের মাথা না থাকার অভিশাপ ইতিমধ্যে শুরু হয়ে যায়। গ্রামের ধুলোমাখা রাস্তাগুলো ফেটে চৌচির হয়ে গেছে, আর মাঠের ধানগুলো সব রোদে পুড়ে খাক হয়ে পড়েছে। তৃষ্ণার্ত মানুষগুলো কুয়োর একদম তলায় জমে থাকা কাদা থেকে পানি তোলার আপ্রাণ চেষ্টা করছে। কারো মুখে কোনো হাসি নেই, সবাই শুধু ফ্যাকাশে আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে এক টুকরো মেঘের জন্য। ফলে পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়ে পড়ে যে গ্রামের অস্তিত্ব পুরো সংকটের মুখে পড়ে যায়। অন্যদিকে শহরের অন্য প্রান্তে হামলে আর মুই মিলে এক ক্যাসিনোতে নতুন এক ফোন দিয়ে আটে। তারা দুজনে একে অপরকে চেনে না এমন ভান করে চিটিং এর মাধ্যমে পরপর 18 বার বেট জিতে যায়। কিন্তু মুয়ায় যখন ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে চলে আসে, তখন হামলে তাকে সেখান থেকে দ্রুত সরিয়ে নেয়। তবে এই আনন্দ তাদের কপালে একদম বেশি সময় সয় না। ক্যাসিনো থেকে বের হতেই তাদের সামনে সামিং নামে সে ভয়ানক পাওনাদার এসে হাজির হয়। সামিং তাদের জেতা সব টাকা কেড়ে নেওয়ার পরেও থামে না, সে মুয়ায়ের উপরে সরাসরি চড়াও হয়। ঠিক এই সময় টিং পাশ দিয়ে চলে যাওয়ার সময় সব ঝামেলাগুলো এড়িয়ে যেতে চেয়েছিল। তবে সে যখন দেখে যে সামিং একটা অসহায় মেয়ের গায়ে হাত তুলছে, তখন সে নিজেকে আর সংবরণ করতে পারে না। তাই সে মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে হামলে আর মুয়াইকে বিপদ থেকে রক্ষা করে। টিং এর এক একটা মার তখন বজ্রপাতের মতন গুন্ডাদের উপরে গিয়ে আছড়ে পড়তে থাকে। এরপর বিপদ কেটে গেলে হামলে আবারও টিংকে সে ফাইটিং ক্লাবে লড়তে বলে। টিং যখন কোনোভাবেই রাজি হয় না, তখন হামলে টিং এর গ্রামের মানুষদের নিয়ে জঘন্য গালাগালি শুরু করে দেয়। তবে এবার টিং নিজের শিকড় নিয়ে এমন অপমান সহ্য করতে না পেরে প্রচন্ড এক ঘুষিতে হামলেকে মাটিতে ফেলে দেয়। আর ঠিক তখনই সামিং আরো বড় এক দলবল নিয়ে সেখানে ফিরে আসে। এবার এতগুলো মানুষকে একসাথে তেড়ে আসতে দেখে সবাই যে যেদিকে পারে দৌড় শুরু করে। আর এরপরেই শুরু হয় মুভির সে বিখ্যাত রুদ্ধশ্বাস চেস সিকোয়েন্স, যা দেখলে তোমার শরীরের রক্ত একদম হিম হয়ে যাবে। এখানে দেখা যায় দৌড়াতে দৌড়াতে তারা এক পর্যায়ে এমন একটা গলিতে এসে আটকা পড়ে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এরপর টিং তার অসাধারণ শারীরিক দক্ষতায় মুহূর্তের মধ্যেই বিশাল উঁচু এক পাঁচিল টপকে ওপারে চলে যায়। তবে হামলে নিচে আটকা পড়ে গুন্ডাদের ভয়ে একদম কুকড়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে টিংকে বলে যে তাকে সে বাঁচালে সে ওংবাকের মাথা খুঁজে দিতে তাকে অবশ্যই সাহায্য করবে। এই কথা শুনে টিং এবার আশ্বস্ত হয়, আর সে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে টেনে উপরে তোলে। এদিকে হামলে টিংকে আবারও সে আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাবে ফিরিয়ে নিয়ে আসে,
কারণ ওংবাকের মাথা যে চুরি করেছে সে এই ক্লাবে নিয়মিত যাতায়াত করে। এখন সেখানে গিয়ে টিং বড় এক ঝামেলার মুখে পড়ে যায়। ওখানকার এক ভয়ঙ্কর ফাইটার টিংকে দেখে চিনে ফেলে এই সেই ছেলে যে সেদিন এক কিকে একজনকে খতম করে দিয়েছিল, যার ফলে সে আবারও বারবার তাকে লড়াই করার জন্য উস্কানি দিতে থাকে। তবে টিং প্রথমে নিজেকে সামলে রাখলেও সে ফাইটার যখন এক নিরীহ মেয়ের উপরে হাত তোলে তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এখানে দেখা যায় সে তার নিখুঁত মুভমেন্টগুলো দিয়ে সামনে থাকা ওই ফাইটারকে পুরো খড়কুটোর মতন উড়িয়ে দিচ্ছে। তবে এখানে টিং নিজের প্রতিজ্ঞা ভেঙে সে পশুকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই লড়াই করে। এদিকে হার সহ্য করতে না পেরে কামুচুয়ান এবার তার সেরা ফাইটারদের একে একে পাঠাতে থাকে। এরপর রিংয়ে আসে এক বিশাল মার্শাল আর্ট বিশেষজ্ঞ যার পায়ের জোর ছিল দেখার মতো। তবে টিং খুব দ্রুতই তার মারের কৌশল ধরে ফেলে আর পাল্টা এক মার দিয়ে তাকে একদম কাত করে দেয়। সর্বশেষ সেখানে আসে সব থেকে কুখ্যাত ফাইটার ম্যাড ডগ। নামের মতোই সে একদম পাগল কুকুরের মতন হয়ে তার হাতের কাছে যা পায় তাই দিয়ে টিংকে মারতে তেড়ে আসে। এভাবেই শুরু হয় এক প্রচন্ড লড়াই। এরকম লড়তে লড়তে তারা এক সময় সরাসরি কামচুয়ানের ব্যক্তিগত ঘরে ঢুকে পড়ে। তবে ফাইনালি টিং তাকে উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের স্কিল প্রমাণ করে। আর সব কিছু দেখে পুরো ক্লাব তখন টিং এর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এদিকে টিং পরপর 3 বার জেতায় কামচুয়ান বিশাল অঙ্কের এক বাজি হেরে যায়। ঠিক সেই মুহূর্তেই সেখানে পুলিশের একটা দল হানা দিলে চারিদিকে তো হইচই শুরু হয়ে পড়ে। সবাই যে যেদিকে পারে পালাতে থাকে আর টিংও সেখান থেকে দ্রুতই বেরিয়ে আসে। এরপর বাসায় ফিরে হামলে অবশেষে তার বাবার পাঠানো সেই পুরাতন চিঠিটা নিজের হাতে তুলে নেয়। তার বাবা চিঠিতে শহর ছেড়ে তাকে শান্তিতে থাকার জন্য গ্রামে ফেরার অনুরোধ করেছিলেন। বাবার এই কথাগুলো হামলের পাথরের মতো মনটাকে মুহূর্তে গলিয়ে দেয়। তাই সে এবার মনে স্থির করে যে সত্যি সত্যি সে টিংকে সাহায্য করবে। আর এই কারণে পরের দিন সকালে তারা খবর পায় যে ডন একটা সস্তা হোটেলে বসে নেশা করছে। এই কথা শুনে টিং আর হামলে সেখানে পৌঁছানো মাত্রই ডন একটা টেম্পু নিয়ে পালানো শুরু করে, যার ফলে শুরু হয় শহরের মাঝে এক রুদ্ধশ্বাস ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে টিং ডনের সেই চলন্ত টেম্পু ধরে ফেললে তারা সরাসরি একটা নদীতে গিয়ে পড়ে। তবে এখানে ঘটে এক অন্য কাহিনী। টিং পানির নিচে ডনের বদলে প্রচুর মূর্তির এক বিশাল গোপন ভান্ডার দেখতে পায়। সে বুঝতে পারে এখন ডনকে ধরার চেয়ে এই মূর্তি পাচার বন্ধ করা অনেক বেশি জরুরি। তাই সে দ্রুতই সাংবাদিকদের সব জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর ফাইনালি সে পুরো চোরা কারবারিদের সব ব্যবসার 12টা বাজিয়ে দেয়। এদিকে নিজের ব্যবসার এমন করুণ দশা দেখে কামচুয়ান রেগে একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে এবার হামলে আর মুয়েকে অপহরণ করে নিজের ডেরায় নিয়ে আসে। এই খবর শুনে টিং সেখানে চলে আসলে কামচুয়ান তাকে প্রস্তাব দেয় যে দেবতার মাথা ফেরত পেতে হলে তাকে পিং নামের এক ফাইটারের সাথে লড়তে হবে। তবে সব থেকে বড় শর্ত হলো টিংকে সেই লড়াইয়ে ইচ্ছে করে হেরে যেতে হবে। তার মানে তো বুঝতেই পারছো এখানে কামচুয়ান একটা বেটিং করছে যাতে টিং হেরে গেলে সে অনেক টাকা ইনকাম করতে পারে। যার ফলে টিং এই সব কথা বুঝতে পেরেও তার দেবতার সম্মানের জন্য নিজের পরাজয় মেনে নিতে রাজি হয়ে যায়। এভাবে ফাইনালি চলে আসে সে ফাইটের দিন। কিন্তু এখানে লড়াই শুরু হলে দেখা যায় পিং ড্রাগস নিয়ে নিজেকে একদম দানবীয় শক্তিতে রূপান্তরিত করে ফেলেছে। টিং কোন রকম বাধা না দিয়ে তার সব মার মুখ বুজে সহ্য করতে থাকে। একবার চিন্তা করো টিং এর মতন একজন মাস্টার ফাইটারের জন্য এটা সহ্য করা কতটা যন্ত্রণাদায়ক ছিল। তো ফাইনালি টিং লড়াইয়ে হেরে যাওয়ার পর কামচুয়ান তার বাজির একটা বিশাল অঙ্ক জিতে নেয়। তবে আসল লড়াই শেষ হওয়ার পর টিং যখন শর্ত অনুযায়ী মূর্তির মাথা ফেরত চায় তখন কামচুয়ান তার আসল রূপ দেখায়। সে হাসতে হাসতে বলে যে $1 মিলিয়ন এই মাথা সে কখনো ফেরত দেবে না। এমন চরম বিশ্বাসঘাতকতা দেখে টিং আর হামলে এক মুহূর্তের জন্য পাথরের মতো স্তব্ধ হয়ে যায়। কামচুয়ান এবার তার দলবলকে নির্দেশ দেয় যেন সবাইকে সে এখানেই শেষ করে ফেলে। কিন্তু টিং এর জন্য আজই শেষ সুযোগ তার গুরুদেবের কথা রক্ষা করার। আর তাই সে এবার প্রতিশ্রুতি নেয় যেভাবেই হোক সেই মাথা উদ্ধার করবে। যার ফলে টিং সুযোগ পাওয়া মাত্রই সিংহের মতন গুন্ডাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর শুরু হয় এই মুভির সবচেয়ে হাইয়েস্ট ফাইটিং সিন।
টিং তার শক্ত হাতের মুঠি দিয়ে ডনের কলারটা একদম চেপে ধরে। ডন তখন কাঁপতে কাঁপতে তার সব সত্য উগড়ে দেয়। সে জানায় পাহাড়ের একদম দুর্গম গুহায় কামচুয়ানের আসল আস্তানা আছে, সেখানেই তারা তাদের ওংবাকের মাথাটা পাহাড় সমান পাহারায় লুকিয়ে রেখেছে। তবে এই সব কথা শোনার পরেও টিং এই বিপজ্জনক মিশনে একাই যেতে চেয়েছিল, কিন্তু হামলে এবার জেদ ধরে বসে যে সেও যাবে, কারণ ওংবাক শুধু টিং এর একার নয় বরং পুরো গ্রামের মানুষের একমাত্র ভরসা। এই সব কথা শোনার পর তারা দুজনে সেই গুহার সামনে পৌঁছায়। এখানে এসে তারা দেখতে পায় সেখানে রয়েছে কড়া লেভেলের এক বিশাল বাহিনী। তবে টিং এর অসাধারণ গতির সামনে বাইরে সেসব সশস্ত্র গার্ডরা বিন্দু মাত্র টিকতে পারে না। তার এক একটা কিক যেন আগুনের গোলা মতন গুন্ডাদের এদিক ওদিক আছড়ে ফেলে। এরপর গুহার ভিতরে ঢুকে তো টিং একদম শিউরে যায়, কেননা সে দেখতে পায় যে কামচুয়ান আরো একটা বিশাল বড় মূর্তির মাথা চুরি করার প্ল্যান করছে। এদিকে কামচুয়ান টিংকে আটকানোর জন্য পঙ্গপালের মতন তার সব ক্ষুধার্ত গুন্ডাদের এদিকে আসার অর্ডার দিয়ে দেয়। এরপর শুরু হয় টিং এর জীবনে সবচেয়ে বড় লড়াই। টিংও তার নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এই অপবিত্র কাজ থামানোর জন্য লড়াই শুরু করে। লড়তে লড়তে এক পর্যায়ে টিং কিছুটা ব্যাকফুটে চলে আসে। ব্যাকফুটে যাওয়াটাই স্বাভাবিক, কারণ একসাথে এতগুলো মানুষ তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। টিং এর শরীর তখন ঘামে ভিজে একাকার, আর তার কপালে লাল রক্ত জমে আছে। ঠিক সেই মুহূর্তে হামলে নিজের জীবনের তোয়াক্কা না করেই টিংকে বাঁচাতে সামনে আসে। তবে তার এই সাহসের জন্য তাকে অনেক বড় একটা মূল্য দিতে হয়। কামচুয়ানের হিংস্র লোকগুলো হামলের ডান হাত এক নিমিষেই মট করে ভেঙে দেয়। হামলের চিৎকারে তখন পুরো গুহার দেয়াল প্রতিধ্বনি হতে থাকে। তবে এত কিছুর মাঝে এবার টিং এর সামনে সরাসরি এসে দাঁড়ায় সেই পুরাতন শত্রু পিং। এবার পিং কোনো ড্রাগ না নেওয়ায় টিং তাকে পিটিয়ে একদম আধমরা করে দেয়। এদিকে পরাজয় নিশ্চিত দেখে পিং এবার ড্রাগসের অনেকগুলো ইনজেকশন একসাথে শরীরে নিয়ে ফেলে, আর ড্রাগের ওভারডোজ নেওয়ার কারণে এবার সে এক দানবীয় শক্তিতে টিংকে আক্রমণ করতে থাকে। এবার লড়াইটা শুরু হয়ে যায় সম্পূর্ণ রক্তক্ষয়ী ভাবে, কেননা এবার পিং এমন শক্তিশালী হয়ে গেছে যে তার কাছে টিং এর মতন 2-3টাও যেন কোনো ব্যাপার নয়। টিংকে সে একের পর এক মেরে পুরো কাবু করে দিতে থাকে। তবে শেষ পর্যন্ত টিং তার বুদ্ধি কাজে লাগিয়ে পিংকে পুরোপুরি ধরাশায়ী করে ফেলে দেয়। এখানে তুমি টিং এর সেই নিখুঁত কোণের মারগুলো দেখলে জাস্ট অবাক হয়ে থাকবে। এভাবে লড়াই যখন একদম শেষ পর্যায়ে, তখন কামচুয়ান কাপুরুষের মতন আড়াল থেকে টিং এর কাঁধে সরাসরি গুলি করে বসে। যন্ত্রণায় টিং কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়লে কামচুয়ান তার বিজয় নিশ্চিত মনে করে অট্টহাসি দেয়। তার সেই হাসির শব্দে যেন শয়তান নিজেও লজ্জা পেয়ে যাবে। সে তখন রাগের মাথায় একটা বড় হাতুড়ি নিয়ে ওংবাকের পবিত্র মাথাটা ভেঙে ফেলার জন্য তেড়ে আসে। আর ঠিক তখনই আহত হামলে হামাগুড়ি দিয়ে সেই হাতুড়ির সামনে নিজের বুকটা পেতে দেয়, যার ফলে সেই হামলায় মূর্তির মাথাটা শেষ পর্যন্ত বেঁচে গেলেও হামলের গায়ে চরম আঘাত লাগে। তবে কথায় বলে না, ওস্তাদের মাস শেষ রাতে, আর ঠিক সেভাবেই প্রকৃতি যেন নিজ থেকে তাদের উপরে শাস্তি প্রদান করে। কেননা ঠিক সেই মুহূর্তেই উপরে সেই বিশাল মূর্তির মাথাটা আলগা হয়ে সরাসরি কামচুয়ানের উপর ভেঙে পড়ে, যার ফলে নিজের পাপের বোঝা নিয়ে কামচুয়ান সেখানে চিরতরে মাটির সাথে মিশে যায়। কামচুয়ানের মৃত্যু হলেও হামলেকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না। তার শরীর থেকে তখন প্রচুর রক্ত ঝরছে, আর তার শ্বাস প্রশ্বাস একদম ধীর হয়ে আসছে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সে মুয়েকে কাছে ডেকে তার পড়াশোনা শেষ করার একটা শেষ অনুরোধ করে। আর ফাইনালি সে তার শিকড়ের জন্য হাসি মুখে নিজের প্রাণ বিলিয়ে দেয়। এই সব কিছুর পর টিং ওংবাকে সেই পবিত্র মাথা নিয়ে শেষ পর্যন্ত নিজের আদরের গ্রামে ফিরে আসে। মন্দিরে সেই মাথাটা স্থাপন করার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটে। আকাশ ভেঙে সেদিন নেমে পড়ে অযোধ্যারায় বৃষ্টি, আর সেই বৃষ্টিতে দীর্ঘ খরা থেকে গ্রাম মুক্তি পেয়ে যায়। মাঠের শুকনো ধানগুলো বৃষ্টির ছোঁয়ায় আবারও সতেজ হয়ে ওঠে, আর কুয়োর পানি হয়ে পড়ে চৈচম্বুর। ফাইনালি মুয়ায়ও এখন টিংয়ের সাথে এই গ্রামে নিজের শেষ জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। আর ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।